আরে, তুমি তো এইমাত্র অফিসে গেলে, আবার ফিরে এলে কেন? নিশ্চয়ই কিছু ভুলে গেছো। না, না, ভুলে কেন যাব? তোমাকে বারবার বলি একটু তাড়াতাড়ি উঠবে, সেই তুমি দেরি করে উঠবে, তারপর তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে যাবে। বলতে হবেই। আমি কিছু ভুলে যাইনি। আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এখন আমি বেকার ছেলে। কি? তোমার চাকরি থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? জানি না গো গিন্নি। শুধু বললে কাজকর্ম ঠিকঠাক করিনি, আর অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। কি অপমানটাই না করলো। তুমি তো ভালো কাজ করো। দরকার হলে বাড়িতে বসে বসেও কাজ করো। যা তা ভাবে কাজ থেকে বের করে দিলেই হলো নাকি? আর আমাকে অফিসে ঢুকতেও দিচ্ছে না। আমি যে ওদের সাথে একটু কথা বলবো সেই সুযোগটাও নেই। তুমি কেঁদো না গো, কাঁদলেই তো আর সমস্যার সমাধান হয়ে যাবে না। এখন তোমাদের সময় নয়, এখন তোমাকে আরো শক্ত হতে হবে। তোমার বাবা মা আমার চাকরি দেখে বিয়ে দিয়েছিল, তাদের কাছে আমার সম্মানটা কি থাকলো বলো তো? ওসব কথা তুমি এখন ভেবো না, কেউ কিচ্ছু ভাববে না। তুমি দেখো কি করা যায়। আমি তো আছি তোমার সাথে, চিন্তা কিসের? পকেটে একটাও টাকা নেই গো। মাসের শুরুতেই কাজ থেকে ছাড়িয়ে দিল। বাজার দোকান করব কি করে বলো তো? কই গো, এখন আবার কোথায় যাচ্ছ? আমাকে বলে যাবে তো। আরে সুমতি, ধান্দা কেমন চলছে গো? বাবা, দোকানের সামনে কত ভিড়! উপরওয়ালার কৃপায় সবকিছু কুশল মঙ্গল। তা তুমি কিছু কিনবে নাকি সকালবেলা মাথা খেতে এলে? বাজারের ব্যাগ এনেছি, কিনবো না মানে? অবশ্যই কিনবো। আজকে সবজির দাম কেমন, মানে সবকিছু বলে দাও তবে তো ঠিক করব। পটল 40 টাকা, আলু 20 টাকা, বেগুন 50 টাকা কিলো। তারপর বাকিদের যা দাম থাকে সেরকমই আছে। আমি বলছি আরেকটু দামটা কমালে তাহলে আরো অনেক কিছু নিতাম। না হলে কিন্তু অন্য দোকানে চলে যাব, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার জন্য 5 টাকা করে কমিয়ে দেব। তবে 1 কেজির ওপরে জিনিস নিতে হবে। কত করে দেবো বলো? আরো কাস্টমার আছে, ছাড়তে হবে। আমার কাছে তো কোনো টাকা নেই। কিভাবে কিনবো তাহলে? এক কাজ করলে তো হয়। দোকানে তো অনেক ভিড়। আস্তে আস্তে কয়েকটা সবজি ব্যাগে পুড়ে নিলে বুঝতেও পারবে না। আরে ও দাদা, বলবে তো আরো অনেক লোক দাঁড়িয়ে আছে, তাদেরও তো দেবো। বড় সমস্যায় পড়ে গেছি। মানিব্যাগটা বাড়িতে রেখেই চলে এসেছি। আমি এক্ষুনি এলাম, এক্ষুনি গো। টাকা নেই? দোকানের পাশে যাও, সামনে দাঁড়িয়ে ভিড় করবে না। এই, আপনার কি লাগবে তাড়াতাড়ি বলুন। এই সুযোগ। সুমতি অন্যদিকে মন দিয়েছে। এ আলুর ঝোড়াটা তুলে নিয়ে চলে যায়, বুঝতেও পারবে না। আরে আস্তে আস্তে, আমায় দিন আমায় দিন। কেন যে আপনারা ঠেলাঠেলি করেন জানি না বাপু। আর এই মুখ পোড়া, তোকে বলছি তো ঠেলাঠেলি করিস না। কথাটা কি শুনতে পাচ্ছিস না নাকি? ব্যাস, আমাদের এক সপ্তাহের আলু এখান থেকেই হয়ে যাবে। হায় হায়, কোন মুখ পোড়া আমার এত বড় ক্ষতি করে দিল? আমার কত টাকার লোকসান হয়ে গেল। আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দেখো না দাদা, দোকান থেকে 1 ঝুড়ি আলু চুরি হয়ে গেছে। দোকানে বড্ড ভিড় ছিল, সেই সুযোগে কেউ মনে হয় তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে কে কে তোমার দোকানটিতে এসেছিল? আজও প্রশ্ন করেন তো আপনি। কে কে দোকানে এসেছিল সেটা আবার মনে থাকে? 3-4টে গ্রামের লোক এই হাটে সবজি কিনতে আসে, আমার কি মনে থাকে? আহা, বুঝতে পেরেছি, তুমি কেঁদো না। তোমার বাড়ি তো ওই পাশের গ্রামে। যাও যাও, বাড়ি চলে যাও। বাড়ি যাওয়া ছাড়া উপায় কি? উপরওয়ালা যে আমার এত বড় ক্ষতি করে দেবে আমি ভাবতে পারিনি। না রে, বিশ্বাস রাখো, উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ হ্যাঁ, আমার কত ভালো হলো তা তো দেখতেই পাচ্ছি। আমাকে আর জ্ঞান দিয়েন না তো, মাথাটা যন্ত্রণা করছে। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। তোমার মাথাটা গরম হয়ে আছে আমি বুঝতে পারছি। তবে সাবধানে যেও, হ্যাঁ? আপনি আপনারটা বুঝে নিন, আমি আমারটা বুঝে নিচ্ছি। আপনি সাবধানে বাড়ি যান। আমার কথা ভাবার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসছি আমি, আবার বিকালে দেখা হবে।
আরে আরে, মাথায় করে কে নিয়ে এলে গো? পুরো 1 সপ্তাহের আলু আমি নিয়ে চলে এসেছি, তরকারির জন্য আর কিছু চিন্তা করতে হবে না। এক ঝোড়া আলু নিয়ে এসেছো তুমি? অত টাকা তুমি কোথায় পেলে? আরে টাকা দিতে হয়নি গো, এটা আমি এমনি এমনি নিয়ে এসেছি। এমনি নিয়ে চলে এসেছো মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। ছি, শেষ পর্যন্ত তুমি চুরি করলে? এবার চুরি করাটাও শুরু করে দিয়েছো? আরে গিন্নি, তুমি রেগে যাচ্ছ কেন? এটাকে চুরি করা বলে না, এটা হচ্ছে আমার বুদ্ধির কামাল। দেখো, ভালো কথা বলছি, ওই আলু ফিরিয়ে দিয়ে এসো। আমি এই আলু রান্না করে দেব না। দেবে না মানে? তোমাকে দিতেই হবে। একে তো কাজকর্ম সব চলে গেছে, এত কষ্ট করে এটাকে নিয়ে এলাম, যেটা বলবো চুপচাপ শুনবে। ও, এখন আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করছো? হ্যাঁ হ্যাঁ, করো করো, কিন্তু এই যে উপরওয়ালা, উনি কিন্তু সব দেখছেন। ওপরওয়ালা কিছু দেখতে পায় না, কিচ্ছু না। এত কষ্ট করবার পরও আমার চাকরিটা আজকে কেড়ে নিত না তাহলে? তোমার যখন এতই বুদ্ধি, তাহলে বুদ্ধি দিয়ে কিছু একটা কাজ জোগাড় করো। এভাবে লোকের ক্ষতি করে খেতে আমি অন্তত পারবো না। দেখবো কেমন না খেয়ে থাকতে পারো। পেটে টান পড়লে সব সুরসুর করে ঢুকে যাবে। হ্যাঁ, আমাকে জ্ঞান দিতে এসেছে আবার যত সব। কি ব্যাপার রে, আজকে হঠাৎ এই অকর্মণ্য ছেলেটাকে ডেকে পাঠালি? আরে তুই নিজেকে অপমান করিস না এভাবে। আমার চাকরি চলে গেছে রে। আমিও এখন তোর মতো অকর্মণ্য একটা ছেলে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। কবে হলো এসব? তুই তো ভালো একটা চাকরি করতিস। সেসব কথা থাক না, বলতে একদম ইচ্ছে করছে না। ওই আমাদের মুখ পড়া একটা অফিস। অফিসের রাগটা এখানে প্রকাশ করছিস? তাহলে বাপ, আমি এতদিন ধরে বেকার হয়ে বসে আছি, কত লোকের কত কথা শুনতে হয়। আর বেকার থাকলে হবে না রে, আমাদেরকে কিছু একটা করতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, তবে তাতে একটু ঝুঁকি আছে। তোর যদি বুকে সাহস থাকে তাহলে আমি বলতে পারি। বুদ্ধিটা যদি ভালো হয় আর যদি সেটা থেকে টাকা আসে, তাহলে আমি সব কিছু করতে রাজি। ধরা পড়লে কিন্তু আমাদের জেলও হতে পারে। এবার বল, সাহস আছে তোর কাজটা করবার? অবশ্যই আছে। কি কাজ করতে পারি শুধু আমাকে বল, এক্ষুনি বুক ঠুকে করে দেব। তাহলে কানটা এদিকে নিয়ে আয়, সব কিছু বুঝিয়ে বলছি তোকে। আরে বেড়ে বুদ্ধি বার করেছিস তো, এখান থেকে তো রোজের অনেক টাকা উপার্জন হবে। তবে কার মাথা দেখতে হবে তো, যা উপার্জন করবে তুই আর আমি অর্ধেক অর্ধেক, ঠিক আছে? হ্যাঁ, তার আগে ছদ্মবেশের জন্য পোশাক জোগাড় করতে হবে। হ্যাঁ, সেসব তুই আমার উপর ছেড়ে দে। তোর এই বন্ধুটা আছে কি করতে, এমন ছদ্মবেশ ধরবো কারোর বাবার 7 দিনে আমাদেরকে চিনবে। হ্যাঁ রাহুল, বল বল, ছদ্মবেশটা কেমন লাগছে বল, কেউ আমাদের চিনতে পারবে? এমন ভাবে ছদ্মবেশ করেছি কেউ চিনতে পারবে না। চল চল, এখন দেরি না করে উসুল করতে চাই। এই যে এতদিন ধরে এই হাটে ব্যবসা করছেন, তা কর কে দেবে? কর আবার কিসের জন্য দিতে হবে? আমরা তো অনেক দিন থেকেই ব্যবসা করছি, কেউ তো কর চাইনি। এখন সরকার থেকে নতুন নিয়ম হয়েছে, ব্যবসা করলে ব্যবসায় কর দিতে হবে। ব্যবসার চালান হবে তার 50%। 50% করে কর দেওয়া যায় নাকি? যত সব উল্টোপাল্টা নিয়ম, কোন হারামজাদা করেছে এসব? চুপ, একদম চুপ। সরকারের আদেশ এটা। আমরা তো শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করছি। না দিলে ব্যবসা কিন্তু তুলে দেবো। তাড়াতাড়ি টাকা বের করো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই ব্যবসাটা তো আমাদের খাওয়া পড়ার জায়গা। 50% না দিয়ে 40% নিলেই তো ভালো হতো। ব্যবসা করতে চাইলে 50% দিতে হবে ব্যাস, না হলে এই ব্যবসা তুলে দেওয়া হবে। না না, আমি টাকা দিচ্ছি, এই নিন আপনার টাকা। এই যে আমিও টাকা দিয়ে দিলাম, আর আমাকে ব্যবসা ওঠাতে হবে না তো? না না, আর ব্যবসা ওঠাতে হবে না। এ বেলার কর এটা। সন্ধেবেলাও তো হাট বসে, সন্ধেবেলাটা আবার নিয়ে যাব। একবার তো দিয়ে দিলাম, আবার? আবার দুবেলা ব্যবসা করলে তো দুবেলা কর দিতেই হবে। যদি ভালোই ভালোই ব্যবসা করতে চাস
তাহলে চুপচাপ টাকাটা দিবি, না হলে জেলের ঘানি টানবি। আমরা আপনাকে কর দেব? এখন তো আমাদের ধান্দাটা চালাতে দিন। আপনারা এত টাকা কর নেবেন, এসে ঝামেলাও করবেন, তাহলে আমরা ব্যবসা করব কখন? এই মেয়ে এই, আমরা তো চলে যাচ্ছিলাম, এর তো বেশি ঝামেলা করবার শখ রে। এই সন্ধেবেলায় আবার আসবো, টাকা তৈরি রাখিস। ভালো কথায় সব বোঝে না, চেঁচামেচি করতেই হবে। চলেন সাহেব, অন্য কোথাও দোকানে কর নিতে হবে, চলুন। তুই আবার কেমন ঝামেলা এলো? প্রত্যেক দিন এত টাকা করে কর দেওয়া যায় নাকি? আমিও তো সেটাই ভাবছি, পুলিশেরই কেমন অত্যাচার শুরু হলো। আগের দিন আমার দোকান থেকে আলু চুরি, আজকে আবার এত টাকা কর। কিভাবে ব্যবসা চালাবো নিজেই বুঝতে পারছি না। শুধু তুমি কেন, প্রত্যেকটা ব্যবসায়ীর একই চিন্তা হচ্ছে। সকাল সন্ধে যদি টাকা দিয়েই যেতে হয় তাহলে আমাদের কি থাকবে? কি ব্যাপার, এখানে এত হইচই কেন? কারো কিছু সমস্যা হয়েছে নাকি? চলে এলো কর আদায় করতে। এই যে মশাই, আমরা এখন কর দিতে পারবো না, এখনো দোকান খুলিনি। কর? আপনাদের থেকে আবার কে কর নিচ্ছে? কতটা নির্লজ্জ আপনারা! সকালবেলায় কর নিয়ে গেলেন আর এখন বলছেন কে করে নিচ্ছে। আপনারা কি ইয়ারকি পেয়ে গেছেন নাকি? আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের পুলিশ বিভাগ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের থেকে কষ্টের টাকা নেওয়ার জন্য নয়। তাহলে বেলায় যারা এসেছিল ওরা কারা? ওরা তো পুলিশের পোশাক পরে এসেছিল। বুঝে গেছি, ওরা নকল পুলিশ। আবার সন্ধেবেলায় আসবে বলেছে, তখন সবাই মিলে ধরবো। নকল পুলিশের যে আমার থেকে অত টাকা নিল, একবার হাতে পায় হাড়গোড় ভেঙে দেব। আমাকে তো চেনে না, আমার নামও সুমতি। হ্যাঁ হ্যাঁ, ওনাকে ধরতে পারলে আমার কাছে নিয়ে আসবেন। নকল পুলিশের দাদাগিরি দেখানো আমি বের করে দেব। আপনাকে কিছু করতে হবে না, আমরা সব দোকানদার মিলে ওকে সায়স্তা করে দেব। ওর হাড়গোড় যদি এক করে দিতে না পারি তাহলে আমার নামও নরেন নয়। দেখুন, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, এতে আপনারাও সমান দোষী হবেন। আমায় খবর দেবেন, বুঝলেন? আমি চললাম, আপনারা হইচই বন্ধ করুন। নরেন দাদা, নরেন দাদা, ওই দেখো চলে এসেছে নকল পুলিশ। এই একটু আস্তে কথা বলেন, ওরা শুনতে পেলে কিন্তু আর আসবে না, আগে এখানে আসতে দিন। এই যে আমাদের করের টাকাটা দিয়ে দিন, আমাদের আবার অনেক জায়গায় যেতে হবে। দেখেন মশাই, বেলার মতো ঝামেলা করলে আপনাদেরই ক্ষতি। আপনাদেরও সময় নষ্ট হবে আর আমাদেরও সময় নষ্ট হবে। আরে দারোগা বাবু, কার কি নষ্ট হয় সেটা তো এখনই বোঝা যাবে। মানে, আমি ঠিক বুঝলাম না। এরা আবার সব কিছু ধরে পেল না তো রে? আরে না না, আমাদের ধরতে পারবে না, ভালো করে ধমক দিতে হবে। এই যে বাবুরা, নিজেদের মধ্যে কি এত ফিসফিস করছেন? যা বলবার সামনাসামনি বলুন। আরে আপনাকে তো বললাম করটা দিয়ে দিন, কথা কানে যাচ্ছে না নাকি? ব্যবসা তুলে দিলে ভালো হবে। আচ্ছা, আপনি কোন থানার দারোগা? থানার নাম বলুন। তো থানা, সেটা আপনাকে বলতে যাবো কেন? আপনার জানার অত অধিকার নেই। কেন অধিকার নেই? আমরা সাধারণ মানুষ, এইটুকু অধিকার আমাদের আছে। আইন সম্পর্কে একটু হলেও তো ধারণা আমাদের হয়েছে। হ্যাঁ, একদম চুপ করবেন আপনারা, আপনাদের বড্ড বেশি সাহস হয়ে গেছে না? চলুন চলুন আমাদের সাথে, আপনাদের ব্যবসা এখানে গুটিয়ে দেব আমি। পুলিশের সাথে চোখে চোখ রেখে কথা বলা বের করে দেব। চলুন, কোথায় নিয়ে যাবেন দেখি? মুখ পোড়ার দল, নকল পুলিশ হয়ে আমাদেরকে ঠকাতে এসেছিস? এই যে সকলে আসুন এখানে, এই চিটিংবাজগুলোকে ধরতে পেরেছি। তোরা কি ভাবলি তোরা যা ইচ্ছা তাই করবি আর আমরা বুঝতেও পারবো না? সেগুড়ে বালি। এরা তো সব কিছু বুঝতে পেরে গেল রে, এবার আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছিস? এখনো দাঁড়িয়ে আছিস কি করতে? পালা এখান থেকে। পালিয়ে যাবি কোথায় রে? আরে আমরা এখানে তিনটে গ্রামের লোক আছি, সবার সাথে জালিয়াতি করেছিস তোরা, তার পরিণাম তো তোকে ভোগ করতেই হবে। আয়, দয়া করে ছেড়ে দাও, আমরা আর এমন কাজ কখনো করব না। তোরা নিজেদের খুব চালাক ভাবিস তাই না?
এবার বোঝ চালাকি করবার কি মজা। এভাবে বাড়লে যা পড়ে যাবো, দয়া করে আমাদের বেরোনা। বাড়িতে বউ আছে, আমাদের সংসার চালাতে হয়, একটু দয়া করুন আমাদের উপর। ওদের উপর দয়া করা উচিতই নয়, একবার শাস্তি পেলে তারপর বুঝতে পারবি। আমার কথাটা একবার শুনুন, আমি কি বলছি শুনুন না। এই মুখ পোড়াতে চুপ কর, বড্ড বেশি কথা তোর। এই গ্রামবাসীগণ সকলে মিলে পেটাতে শুরু করো, হার করে এক করে দাও এদের, আর কষ্টের টাকা লুটে নিয়েছে। মার মার শালাকে মার। দয়া করো ওরে বাবা, লাগছে বড্ড কষ্ট হচ্ছে ওরে বাবা। হে ওপরওয়ালা, আমাদের রক্ষা করো, বাড়িতে আমাদের বউ বাচ্চা আছে। আরে আরে, এসব কি হচ্ছে? থামুন থামুন আপনারা, এভাবে মারলে তোরা মরে যাবে। মরলে মরুক, আমাদের সাথে চালাকি। চুপ করুন আপনারা, আপনাকে তো আগেই বলে গেলাম আইন নিজের হাতে নেবেন না, ধরতে পারলে আমাকে খবর দেবেন। এই অপরাধে আপনাদের জেল হতে পারে, আপনি জানেন। আচ্ছা, আমরা এদের আপনার হাতে তুলে দিলাম, বাকিটা আপনার দায়িত্ব। সাহেব, বড় ভুল করে ফেলেছি, আর কখনো করব না। এদের হাত থেকে আমাদের বাঁচান, এরা আমাদের মেরে ফেলবে। ঠিক আছে, এবারের মতো তোদের ছেড়ে দিচ্ছি। আর যদি কোনো উল্টো পাল্টা কাজকর্ম করতে দেখি, তাহলে কিন্তু এবার পুলিশের মার খাবি। বাড়ি যা হতচ্ছাড়া। গিন্নি, আমি এসেছি গো। আরে এ কি, তোমার এ কি অবস্থা? কি হয়েছে গো? সে অনেক কথা পরে বলবো, এখন আমাকে একটু খেতে দাও না। হ্যাঁ, খেতে তো দেবই, তবে আমায় বলো তোমাকে এরকম নিষ্ঠুরভাবে কে মেরেছে? দোষটা আমারই ছিল গো, উচিত শিক্ষা পেয়ে গেছি, আর কোনোদিন এ ভুল করব না। কেন এরকম করতে যাও বলো তো? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো, একবারও ভেবেছো? আমি আর এসব করব না গো, দয়া করে তুমি কেঁদো না। এরকম অশান্তির জীবন আমার ভালো লাগে না। মনে হচ্ছে এক্ষুনি সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে যাই। গিন্নি, তুমি রেগে যেও না, আমি আর এসব কোনো খারাপ কাজ করব না। আমি আবার ভালো হয়ে যাব, দুটো পয়সা কম রোজগার করলেও সৎভাবে করব গো। আমার গা স্পর্শ করে কথা দাও, যদি কোনোদিন কোনো কথার খেলাপ করেছো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। আমি তোমাকে কথা দিচ্ছি গো, আর কোনোদিন এমনটা করব না। তুমি এসব উল্টোপাল্টা কথা কেন বলছো? রফিকুল দাদার সাথে তুমি আর একদম মিশবে না। ওর মাথায় যত সব কুবুদ্ধি, নিজে মরবে আর আমার স্বামীটাকেও মারবে। একদম ওর সাথে মিশবে না। আচ্ছা, এবার থেকে তুমি যা বলবে তাই হবে, তোমার কথার খেলাপ করব না। তোমার যা অবস্থা দেখে মায়া লাগছে। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি গরম জল দিয়ে সেঁক দিয়ে দিচ্ছি। আমার জন্য তোমার জীবনে এত অশান্তি, কিন্তু আর হবে না গো, আর হবে না। বাবু, বাবু, আপনি তো দোকানে কাজের জন্য লোক খুঁজছিলেন। আমি কাজ করতে চাই, আপনি কত টাকা বেতন দেবেন তাতেই আমার চলবে আর কি। আগের দিনে ধরা পড়া বেইমানটা তুই ছিলিস, আমি তোকে কি করে বিশ্বাস করে কাজ দেব রে? আমি ভালো হয়ে গেছি, আমি আর কখনো এমন খারাপ কাজ করব না। বাড়িতে গিন্নি আছে, পেট চালানোর জন্য কিছু তো কাজ করতে লাগবে, আমার উপর দয়া করুন। আমি এই মুহূর্তে কারোর কথা ভাবতে পারছি না, আমি শুধু নিজের কথাই ভাবি। তুই যদি আমার দোকানে আবার চুরি করিস তখন? না না, আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না। আপনি এমনভাবে আমাকে হতাশ করে দেবেন না, আমি খুব ভালোভাবে কাজ করব, আপনি আমাকে বিশ্বাস করুন। আমি বিশ্বাস করতে পারছি না। নকল পুলিশ সেজে সবজির হাটের দোকানদারদের তো ভালোই ঘোল খাইয়ে দিলি, ওই ঘোল আমি আর খেতে চাই না। বাবু, আমি আপনার পায়ে ধরছি, আপনি যদি কাজটা দেন আমার খুব উপকার হয়। আমায় স্পর্শ করবি না, তোদের মতো নিচু মানুষের ধারে কাছে আমি যাই না রে। গরিব মানুষদের নিয়ে আমার কোনো সমস্যা নেই, তবে তোদের মতো বেঈমানদের আমি ঘৃণা করি। আমাদের দোকান থেকে বেরিয়ে যা হারামজাদা। এই ওপরওয়ালা, তুমি আমাকে এত একটা কিছু ব্যবস্থা করে দাও, আমি কি করে ফেললাম। বিশ্বাস অর্জন করাতে যতটা কষ্ট লাগে, কিন্তু বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না, তাই আমি তোকে বিশ্বাস করতে পারছি না।
চলে এসেছো, কোনো কাজ জোগাড় করতে পারলে? অনেক চেষ্টা করেছি গো, সারাটা বেলা অনেক দোকানে দোকানে ঘুরে দেখেছি, কেউ কাজ দিল না। সবার মুখে এক কথা, আমি নাকি বেইমান। গ্রামে কেউ তোমায় বিশ্বাস করছে না? না গো, বিশ্বাস করবেই কিভাবে? আমি যে সত্যি একটা বেইমান, লোকের কষ্টের টাকা মেরে খেয়েছিলাম। নিজের ওপর হতাশ করো না, উপরওয়ালা তো আছেন। তুমি ভালো কাজ করলে নিশ্চয়ই আমাদের ভালো ফল দেবেন। 2-3টে গ্রাম ঘুরে দেখেছি, আমাদের কার্যকলাপ সবাই জানে, তাই কেউ কাজ দিতে রাজি নয়। হাতে পায়ে ধরেও অনুরোধ করলাম, কিছুতেই কিছু কাজ হলো না। তাহলে এখন আমাদের কি করণীয়? বাড়িতে যে একটাও চালের কণা নেই, রান্নাও করতে পারিনি। হ্যাঁ, কাজ করো গিন্নি, আমরা দুজন থানায় গিয়ে শুভেন্দু বাবুকে সব কথা বলি। যদি আমাদের জেলে পুড়ে দেয় তবুও ভালো, অন্তত জেলের পোড়া রুটিটাও তো খেতে পারবো। এই দিনকাল এলো আমাদের, শেষ পর্যন্ত জেলের পোড়া রুটি খেয়ে থাকতে হবে? এমন পোড়া কপাল আমার। সত্যি তুমি ভুল জীবন সঙ্গী পেয়েছো গো, জীবনের অনেক বড় ভুল করে ফেলেছো তুমি। আমি একটা কথা বলি, এখন এসব কথা থাক না। ভালো সময় যখন পাশে ছিলাম, খারাপ সময়ও তোমার পাশেই থাকবো, তুমি চিন্তা করো না। এগে, তোমরা এমন সময় থানায় এসেছো কেন? বাবু, আপনি এখন আমাদের একমাত্র ভরসা, আমাদের দুজনকে জেলে পুরে দিন, আপনার কাছে একটাই অনুরোধ করতে এসেছি। আরে তুমি কান্নাকাটি করছো কেন? জেলের আসামিরা বাইরে বেরোনোর জন্য হাঁচড় পাঁচড় করছে, আর তুমি জেলে ঢুকতে চাইছো? কি অসহায় অবস্থা তাহলে ভাবুন, কাজকর্ম কোথাও পাচ্ছি না, খেতে তো হবে। জেলে থাকলে দুবেলা দুমুঠো ভাত, পোড়া রুটি যা হোক তো খেতে পারবো। সাহেব, আপনি না করবেন না। আপনিও যদি আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেন, তাহলে এবার আমরা না খেতে পেয়ে মারা যাব। আহা, তোমরা আগে কান্নাকাটি বন্ধ করো, এভাবে কাউকে তো জেলের মধ্যে ঢোকানো যায় না। আপনি কিছু একটা করে আমাদের আসামি করে দিন, তাহলে তো আপনি আমাদের জেলে ঢোকাতে পারবেন। না না, এভাবে আমি কোনো বেআইনি কাজ করব না, তবে নিশ্চয়ই আমি তোমাদের সাহায্য করব। আপনি আমাদের সাহায্য করুন, আমার স্বামী আর কোনো ভুল কাজ করবে না। যে আপনি আমাকে পুরো বিশ্বাস করতে পারেন, একবার ভুল পথে পা দিয়েছি আর না। আমি শিক্ষিত বাড়ির ছেলে, অতটাও মর্কট নই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাহুল, তোমার জন্য আমি কাজ দেখব, আর যতদিন না পর্যন্ত কাজ দিতে পারছি তোমরা আমার বাড়িতেই থাকবে। আমি খাবার দাবার দেব, এটুকু সাহায্য আমি করতেই পারি। আপনি যে আমার কাছে ওপরওয়ালার সমান হয়ে গেলেন, আমার কাছে এখন থেকে আপনি ওপরওয়ালা। না না, এমন ভাবে ওপরওয়ালার সাথে আমার তুলনা করো না, আমার যে আয়ু কমে যাবে। আপনার আয়ু আরও বেড়ে যাক, উপরওয়ালার কাছে এরকমই প্রার্থনা করি। আপনি এই অসহায় দুটো মানুষকে সাহায্য করেছেন, এতে আপনার আয়ু কিভাবে কমে? আরে তাহলে তোমরা এখন আমার বাড়িতে যাও, আমি কাজ সেরে বাড়ি ফিরবো। বড্ড ক্ষুধা ভালোই লেগেছে, তাই না? বাড়িতে সবকিছু আছে, যেটা মন চায় খেয়ে নিও। আপনি অনেক বড় মনের মানুষ, অনেক বড় মনের। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বন্ধুরা, এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হ্যাঁ।